ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তোলা হবে অন্তর্বর্তী সরকারের সময় পাশ হওয়া 133টি অধ্যাদেশ। রাষ্ট্রপতির ভাষণ সহ বিভিন্ন ইস্যুতে সংসদ হবে প্রাণবন্ত। তেমনি নানা বিষয় নিয়ে বিতর্কে উত্তপ্ত হতে পারে পার্লামেন্ট, এমনটাই মনে করছে বিরোধী দল। এছাড়া প্রথম অধিবেশনে প্রাধান্য পাবে জুলাই সনদ, সমর্থন থাকবে সরকারের ইতিবাচক কাজে, জনস্বার্থের বাইরে গেলে হবে প্রতিবাদ। ফরাদ ইবনে মালিকের প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচনের পর এক মাসের মধ্যেই শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। লম্বা সময় পর এবার সংসদ পাচ্ছে শক্তিশালী সরকারি দলের পাশাপাশি বিরোধী দলও। কেমন হবে প্রথম অধিবেশন, কি কি থাকবে সেখানে জানালেন ক্ষমতাসীন দলের নেতারা। সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন এবং এরপরে রাষ্ট্রপতির ভাষণ হবে। তার আগে সংসদের কয়েকটি কমিটি নির্বাচিত হয়, যেমন বিজনেস অ্যাডভাইজরি কমিটি, যেটা কার্য উপদেষ্টা কমিটি বলে, সেটা সংসদ কমিটি সহ আরও কয়েকটি কমিটি হবে। অতীতের ন্যায় নয়, গণতান্ত্রিক উপায়ে বিরোধী দলকে সম্মান করে বিরোধী দলও গঠনমূলক ভূমিকা পালন করবে। রাষ্ট্রপতির অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে, স্পিকার নিয়োগ হবে, ডিপটি স্পিকার নিয়োগ নির্বাচিত হবে, শপথ হবে। তবে প্রথম অধিবেশন প্রাণবন্ত হবার পাশাপাশি হতে পারে উত্তপ্ত। বয়কট করা হতে পারে রাষ্ট্রপতির ভাষণ, ইঙ্গিত এই জামায়াত নেতার। কালকের অধিবেশনে খুবই উত্তপ্ত অনেকগুলো বিষয় আলোচনা হবে, যার মধ্যে অন্যতম হচ্ছে জুলাই জাতীয় সনদ। প্রথা অনুযায়ী প্রেসিডেন্ট সংসদে বক্তব্য রাখেন, তো প্রেসিডেন্টের ভাষণে বিরোধী দল থাকবেন কি থাকবেন না, এটা ফয়সালা হবে। যদিও প্রথম অধিবেশনেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলে আশা এই রাজনৈতিক বিশ্লেষকের। সরকারি দল, বিরোধী দল সবাই যার যা জায়গা থেকে সংসদীয় যে রীতিনীতি আছে সেগুলো মেনে সংসদ প্রাণবন্ত হবে, সেটি আমি প্রত্যাশা করছি। তবে এটিও পাশাপাশি আমরা ধারণা করছি যে বিরোধী দলের জায়গা থেকে হয়তো রাষ্ট্রপতির প্রশ্নে হয়তো তাদের আপত্তি থাকতে পারে। প্রথম অধিবেশনে না উঠলেও জুলাই সনদ নিয়ে পরবর্তী সেশনে আলোচনা হবে বলে মনে করেন তিনি। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। দর্শক, বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে আছেন অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু এবং বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর 4 আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। আপনাদের দুজনকেই স্বাগত জানাই এবং ধন্যবাদ সময় দিয়েছেন। শামসুজ্জামান দুদু, আপনার কাছে প্রথমে আসতে চাই। আগামীকাল সংসদ হতে যাচ্ছে, বসবে এবং একই সাথে বিএনপি দীর্ঘদিন পর ক্ষমতা এবং একই সাথে হচ্ছে সংসদে তাদের প্রতিনিধিত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। আপনার দৃষ্টিতে আমরা কেমন দেখতে পাবো আগামীকালের সংসদ? আগামীকাল যেসব নির্বাচিত সংসদ সদস্যরা অনেকদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচনে তারা বিজয়ী হয়, সরকার বিরোধী দল এবং এনসিপি, জামাত ইসলামী সবাই সংসদে যাবেন। কালকে স্টার্ট করবে প্রথম সংসদ। আমি তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা। এই সংসদ অন্য যে কোনো সংসদের থেকে ব্যতীত। গত 25 সরকারি 3টা সংসদ একেবারেই তারা নিজেদের মতো করে ঘোষিত অর্থাৎ নিয়ন্ত্রিত সংসদ দলনে বা নির্বাচনে নেই, সেই অর্থে একেবারে ভিন্নতম অর্থনৈতিক সংসদ। এই সংসদের প্রধান সংসদীয় দল যেটা বিএনপি, আর বিরোধী দল হিসাবে জামাত ইসলাম এবং তাদের এই সহযোগী রাজনৈতিক দল থেকে এনসিপি ও অন্যান্য সংসদ সদস্য সবাই কিন্তু পরিবর্তিত পরিস্থিতি, অর্থাৎ সংসদীয় দলের নেতা নতুন, বিভিন্ন দলের নেতা নতুন, প্রেক্ষাপট নতুন। সেই হিসাবে এই সংসদের দিকে পুরো দেশবাসী যারা রাজনীতিতে আগ্রহী, রাজনীতি বিশ্লেষক, দক্ষিণ পূর্ব রাজনীতি যারা বিশ্লেষণ করে, সবাই কিন্তু এই সংসদের দিকে তাকিয়েছে। আমার মনে হয় যে কোনো অর্থে এই সংসদ সফল হবে। সরকার এবং বিরোধী দল তার স্ব অবস্থান থেকে কর্মসূচি, দৃষ্টিভঙ্গিতে তারা এগোবে, কিন্তু এরা সবাই কিন্তু 24 গণঅভ্যুত্থানে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত এবং আন্দোলনে অংশগ্রহণ। 24টা আসছে, তার পিছনে 18 বছর হয়েছে।
অনেকে ভূমিচ্ছেদ করলেছে, মামলা হামলা, এটা ভয়ঙ্কর পরিস্থিতি সবাই অতিক্রম করছে। এটি 24-এ একটা ফেসলা হয়েছে যে বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তিকে সামনে দিকে এবং সেই বাংলাদেশ হবে 71-এর মুক্তিযুদ্ধে অর্জিত লাখোয়ান যে শহীদের যে স্মৃতি এবং 14 বছরের যে স্বপ্নের গণতন্ত্র, সেই স্মৃতি বাস্তবায়নের রূপ দেওয়ার জন্য আগামী সংস্কার হল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে এটা আমার মনে হয়। একই সাথে একটু হয়তো প্রশ্নে থাকছে, আমি আসবো আপনার কাছে একটু পরে। সেটি হচ্ছে, প্রশ্নটা আমি রাখতেই চাই যে এরই মধ্যে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু রাষ্ট্রপতির ভাষণের একটি বিধান আছে সেটি তারা হয়তো বয়কটও করতে পারেন, এরকম ইঙ্গিত দেওয়া হচ্ছে এবং জুলাই সনদ নিয়েও সরকারি দলের কোনো বক্তব্য আসে কিনা সেটি নিয়েও তারা পর্যবেক্ষণে রাখবেন। প্রথম দিনে আসলে এ ধরনের কোনো অবস্থা তৈরি হওয়াটা কতটুকু আসলে সংসদীয় রেওয়াজের মধ্যে পড়ে, বা সরকারকে সময় দেওয়ার যে বিষয়টি, পর্যবেক্ষণে রাখার বিষয়টি আসলে দেওয়া উচিত কিনা আপনি মনে করেন কিনা? আপনার কাছে প্রশ্নটি থাকলো। আমরা আমাদের আরেক অতিথি জামায়াতে ইসলামীর গাজীপুর 4 আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবের কাছে যেতে চাই। ধন্যবাদ সময় দিয়েছেন। সালাউদ্দিন সাহেব, আমাদেরকে একটু বলবেন যে আগামীকাল আপনি নিশ্চয়ই অধিবেশনে যোগ দেবেন আশা করি, সেখানে বিরোধী দল হিসেবে আগে থেকেই আপনারা বলে রাখছেন যে রাষ্ট্রপতির ভাষণে আপনারা হয়তো থাকতেও পারেন অথবা বয়কটও করতে পারেন, সেটি এখনই কেন আসলে আপনারা বলছেন? অধিবেশন তো মাত্র কালকে শুরু হতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আগামীকাল অধিবেশনে যোগদান করবো ইনশাআল্লাহ। দেখুন, এবারের পরিস্থিতিটা বাংলাদেশের ইতিহাসে সম্পূর্ণ ভিন্ন একটা পরিস্থিতিতে সংসদ অধিবেশন শুরু হচ্ছে, যখন পূর্ববর্তী কোনো স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, এমন একটা পরিস্থিতিতে নতুন করে স্পিকার, ডেপুটি স্পিকার, ইতিমধ্যে আমরা সংবাদেও দেখলাম যে জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন কিছু কমিটি হবে, তারপরে পরিস্থিতি মূল কাজই হলো রাষ্ট্রপতির ভাষণ। রীতি অনুযায়ী রাষ্ট্রপতির ভাষণ এটার কারণেই আজকে এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। প্রশ্নবিদ্ধ হওয়াটার জন্য তিনি তার নিজের অবস্থান এই জায়গায় নিয়ে এসেছেন, এই জায়গাটা তিনি তৈরি করেছেন। দেখুন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মানব জমিনে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে স্পষ্টত তিনি মিথ্যাচার করেছেন। এই মিথ্যাচারের মধ্য দিয়ে প্রমাণিত হলো তিনি তার যে শপথ করেছিলেন, শপথ সেটা ভঙ্গ করেছেন। এর আগে তিনি দূষরদের আওয়ামী লীগের হিসেবে যে ভূমিকা রেখেছিলেন, কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, এগুলো বাংলাদেশের মানুষ ভুলবে না খুব স্বাভাবিকভাবে। বিশেষ করে জুলাই আন্দোলনে যারা ভূমিকা পালন করেছে, তরুণ প্রজন্ম যারা এই ত্যাগের মধ্য দিয়ে আজকের সংসদের সুযোগ তৈরি করে দিয়েছে, যারা শাহাদাত বরণ করেছে, যাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, যাদের রক্তের, যাদের ত্যাগের বিনিময়ে আজকে এই অর্জন, তারা কি এই রাষ্ট্রপতিকে মেনে নেবে কোনোভাবেই? তাদের চেতনাকে ধারণ করে, তাদের অনুভূতিকে ধারণ করে, এই জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে, দেশবাসীর এই অনুভূতিকে লালন করে বাংলাদেশ জামায়াত ইসলামী মনে করে যে বর্তমান রাষ্ট্রপতি যিনি রয়েছেন তিনি তার জায়গা থেকে এই প্রথম অধিবেশনে বক্তব্য দেওয়ার আসলে কতটুকু নৈতিক অধিকার রাখেন সেটা প্রশ্নবিদ্ধ। এই বিষয়টি আপনারা আগে কেন বলেননি? কারণ আমরা দেখেছি তো গেল সরকার তো এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিল। নিঃসন্দেহে আগে একাধিকবার বলা হয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগ চাওয়া হয়েছে 11 দলের পক্ষ থেকে। রাষ্ট্রপতির পদত্যাগ কেন করানো যায়নি সে বিষয়টি নিয়েও আপনারা নানাবিধ নিউজ করেছেন। পরিকল্পনা আলোকে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করানোর জন্য, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য আন্দোলন পর্যন্ত হয়েছে। এগুলো ভুলে গেলে তো আমাদের চলবে না। তাহলে কি আপনারা কালকে বয়কট করবেন এরকমই বলছেন প্রথম অধিবেশনে? বয়কটের সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত নয়। বয়কটের সিদ্ধান্ত কালকে রাষ্ট্রপতির ভাষণ নাও হতে পারে, সেক্ষেত্রে বয়কটের প্রয়োজন নাও হতে পারে, অথবা এমন কোন প্রসঙ্গ আসতে পারে যেটা বয়কটের প্রয়োজন হতে পারে। আপনি কি প্রসঙ্গ বলেন কালকে রাষ্ট্রপতির ভাষণ নাও হতে পারে? শামসুজ্জামান দুদু, যেহেতু আপনি সাবেক সংসদ সদস্য, এরকম কি কোনো রেয়াজ আসলে হয়েছে কিনা আগে যে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ নাও দিয়েছেন? এবার স্পিকার নির্ধারিত হয়নি, এখন পর্যন্ত ডেপুটি স্পিকার নির্ধারিত হয়নি, সুতরাং এগুলো আগে হবে, তারপরে কমিটি হবে, তারপরে আপনারা জানেন রমজান মাস কতক্ষণ সংসদ চলবে সে বিষয়টি আসলে এখন স্পষ্ট নয়। সেই সব মিলিয়ে রাষ্ট্রপতির ভাষণ কালকে হয় কিনা এটা আমাদের সম্মানিত দুদু ভাই
জানতেও পারেন, এটা আমাদের কাছে অবগত নয় এখন পর্যন্ত। শামসুজ্জামান দুদু, আমার কাছে মনে হয় সংসদীয় দলের রীতি অনুযায়ী সাংবিধানিক ভাবে উদ্বোধন সেশনে প্রথম রাষ্ট্রপতির ভাষণ রীতি অনুযায়ী পঁচাত্তর বা তিনি দেন। এর আগে এর ব্যত্যয় ঘটেনি। আমি নিজেও একসময় সংসদ সদস্য ছিলাম। আর এই রাষ্ট্রপতি আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত, কিন্তু এর আগে আপনি উল্লেখ করেছেন এই রাষ্ট্রপতির আন্ডারে শপথ নিয়েছেন যেমন যারা তরুণ এনসিপি নেতৃবৃন্দ, যেমন নাইদ সাহেব, আরেকজন মন্ত্রী ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সজীব সাহেব, এরা এই রাষ্ট্রপতির মানে মানে সঙ্গে শপথ নিয়েছিল। তার অনুপ্রেরণা বলবো না, এই শপথ সাংবিধানিক ভাবে হয়েছে। আর যে সময় রাষ্ট্রপতি ছিলেন, এখনো আছেন, কিন্তু সাংবিধানিক প্রশ্নে কিন্তু সেই সময় রাষ্ট্রপতি পদত্যাগ করলে অনেকগুলো সাংবিধানিক সংকট এখানে। এই কারণে আলটিমেটলি বিএনপি, জামাত বা এনসিপি বা অন্যান্য দল যারা সেই মুহূর্তে মানে এটা আন্দোলন পরিস্থিতিতে তার পদত্যাগের দাবি উঠলেও তিনি থেকে গেছে এবং বিএনপি এইটা তাকে রাখার জন্য সমর্থন দিয়েছে। এখন আমার কাছে মনে হয় কালকে রীতি অনুযায়ী রাষ্ট্রপতি পরিবর্তনের কোনো সুযোগ নাই। সংবিধানের রীতি অনুযায়ী তিনি বক্তব্য দেবেন এবং এই বক্তব্যের পরে যেমন কমিটি গঠনের প্রসঙ্গ আছে বা অন্যান্য কিছু কাজ করার প্রসঙ্গ আছে, তারপরে কিন্তু সংসদে সরকারি এবং বিরোধী দল অ্যাটেন্ড করে। সেই ভাষণের উপরে উভয় পক্ষই আলোচনা করবে, সেটা একাধিক দিনও হতে পারে। কালকে যে আলোচনাটা শুরু হবে সেই জায়গায় বিরোধী দল হিসাবে তারা তাদের বক্তব্যটা দিয়েছে, তারা কি করবেন সেটা বলেছে, কিন্তু সংসদের এখনো আগামীকাল আমাদের অপেক্ষা করবে। অর্থাৎ এটা তো সত্য। একই সাথে একটু জামাত ইসলামের একজন নেতা বলেছেন যে সরকারের দিকে নজর থাকবে, কারণ জুলাই সনদ নিয়ে সরকার কি ধরনের অবস্থানে যায় সেটিও তারা খুব পর্যবেক্ষণে রাখবেন। প্রথম দিনেই এই বিষয়টি কি জি, এটা তো পার্লামেন্টে যাওয়ার পরে ভূমিকাটা থাকবে বিরোধী দলের। বিরোধী দলের কথা বলে তার আরেকটা দিক আছে সরকারের উপর চাপ প্রয়োগ করা নীতি অনুযায়ী, সেই অধিকার তাদের আছে, কিন্তু কতটা এগোবে, কতটা করবে, কতটা এখনো বলা কিন্তু ঠিক হবে। কালকে শুরু হওয়ার পরে আগে পরে প্রধান বিরোধী দল হিসেবে জামাত এবং সহযোগী হিসাবে এনসিপি তারা কিভাবে এটা গ্রহণ করে এবং কালকে করে। আর জুলাই সনদটা তারপরে সেখানে সংসদে যোগদান করা, ওয়াকআউট করা, এগুলো তো থাকে। এটা পরিস্থিতির বিবেচনা আমরা একটু অপেক্ষা করে দেখতে পাবো। একই সাথে বলছে তারা যে 133টি যে অধ্যাদেশ ছিল গত সরকারের আমলের পাশ হওয়া, সেটি নিয়েও তারা এক ধরনের হয়তো নজরদারিতে রাখবে, তারা হয়তো দেখবে। আগামীকাল প্রথম দিনে তো হয়তো এই বিষয়গুলো আনবার তো বোধ হয় সময় কিছুটা কম, পরবর্তীতে অধিবেশনগুলোতে হয়তো আমরা দেখতে পারি। হ্যাঁ, অবশ্যই কালকে যতটুকু সম্ভব হয়তো ততটুকু থাকবে। সরকারি দল তার নিয়ম অথবা তার পছন্দ অথবা সাংবিধানিক কার্যক্রমে কতটুকু তারা মানে এগিয়ে নিতে পারবে, এর উপর ভিত্তি করে যে অধ্যাদেশগুলো এসছে সেখানে কিছু বাদ করতে পারে, কিছু অধিকাংশ হয়তো পাশ হতে পারে, সেটি তো এখনই বলা যাবে না। এটা কালকে সংসদ প্রসাদ করে এটা সম্বন্ধে অবশ্যই। সালাউদ্দিন সাহেব, আপনাদের দলের মধ্যে কি বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিনা? আগামীকাল আপনাদের আসলে কোনো কিছু উপস্থাপন করবার কোনো পরিকল্পনা আছে কিনা? দেখুন, এখন এবারের সংসদে সংস্কার কমিশনের আলোকে যে গণভোট হলো, গণভোটের ভিত্তিতে যে
সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা সংসদ সদস্যদের, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম দিনই সরকার দলীয় সদস্যরা শপথ গ্রহণ না করে একটি নতুন জটিলতা সৃষ্টি করেছেন। সংস্কার কমিশন অথবা গণভোটের যে বাস্তবতা, গণভোটের যে রেজাল্ট, এটাকে প্রত্যাখ্যান করেছেন বলা যায়, এবং এটাকে এক ধরনের অবজ্ঞা বা অস্বীকার করার মতোই অবস্থায় রয়েছে। সেটা তারা আনুষ্ঠানিকভাবে না বললেও কোথাও কোথাও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিভিন্ন মন্ত্রী এবং বিশিষ্ট যারা দায়িত্বশীল পর্যায়ের সরকার দলীয় লোকজন রয়েছেন তারা বলছেন যে আমরা অস্বীকার করছি না, বাস্তবায়ন করব, ধারণ করি, নানা ধরনের বক্তব্য তারা দিচ্ছেন। এজন্য বিরোধী দলের এখানে সুনির্দিষ্ট করে এখন পর্যন্ত বলার সুযোগ নেই যে তারা এটা বাস্তবায়নের দিকে যাচ্ছে। আবার এটা অস্বীকার যেহেতু করছে না, সেজন্য বিরোধী দল চিন্তা করছে যে এই জুলাই সনদ বাস্তবায়ন অথবা যে কয়েকটি প্রশ্নে গণভোট হয়েছে সেই গণভোটের প্রশ্নগুলোকে বাস্তবায়ন করার প্রক্রিয়া সরকার যাচ্ছে কিনা। কিন্তু আপনার কাছে কি মনে হয় না এই বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু প্রথম দিনই পরিষ্কার করেছেন যেহেতু বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত নেই, এটি পার্লামেন্ট যখন শুরু হবে তখন হয়তো আলোচনার মাধ্যমে বিষয়টি ফয়সালা হবে। যেহেতু কালকে পার্লামেন্ট শুরু হচ্ছে, সুতরাং এখানে ফয়সালা হওয়ার যে সুযোগ বা শুরুটা সেটা তো কালকেই হওয়া দরকার। এক, দ্বিতীয়ত আর কিছু বাধ্যবাধকতা রয়েছে। যে গণভোট হয়েছে, গণভোটের যেই নির্ধারিত ডেডলাইন ছিল, ডেডলাইনে বলাই আছে যে নির্বাচনের রেজাল্ট বা ফলাফল প্রকাশের 30 দিনের মধ্যে এই ধরনের উদ্যোগগুলো গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে দেখেন 30 দিন কিন্তু আগামীকাল বা পরশুদিন বা তারপর দিন শেষ হতে যাচ্ছে। কালকে যদি বৃহস্পতিবার হয়, এরপরে শুক্র শনি 2 দিন যদি হয় বন্ধ থাকে, তাহলে আসলে 30 দিনের বাধ্যবাধকতার জায়গাটাতে একটা জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার হাইকোর্টে রিট করা হয়েছে গণভোটের প্রশ্নে, জামাত ইসলামী সে বিষয়গুলো বা 11 দল সে বিষয়গুলো নিয়েও ভাবা খুবই স্বাভাবিক এবং ভেবেছে, সেগুলো নিয়ে পর্যালোচনা হওয়াটা খুব স্বাভাবিক হয়েছে। এর ভিত্তিতেই চিন্তা করা হয়েছে যে এই ব্যাপারে সরকার দল কি উদ্যোগ গ্রহণ করে, কি সিদ্ধান্ত গ্রহণ করে, কি চিন্তা সংসদে উপস্থাপন করে, যাতে বিরোধী দল অথবা দেশের জনগণ আশ্বস্ত হতে পারে যে সালাউদ্দিন সাহেব যে বলেছেন যে তারা উদ্যোগগুলো নিবেন, সেটা শুরুটা কিভাবে হলো, কতটুকু হলো, সেই বিষয়গুলো কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই কারণে এটা একটা ওয়াচডগের ভূমিকায় বিরোধী দল থাকবে, এবং আশা করা যায় বিরোধী দল যদি আশ্বস্ত হওয়ার মতো তাদের কাছে কোনো রেসপন্স পায়, তাহলে স্বাভাবিকভাবেই বিরোধী দলের যে রিয়াকশন হওয়ার কথা সেটা হবে। আর যদি দেখা যায় সেই প্রথম দিনের মতো যে তারা শপথ গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও, তারা জুলাই সনদে স্বাক্ষর করার পরও, তারা জুলাই সনদের ভিত্তিতে গণভোটে অংশগ্রহণ করার পরও, গণভোটের জন্য তারা নিজেরা প্রচার প্রচারণা চালিয়ে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করার পরও তারা এটাকে অস্বীকার করার মতো একটা ভূমিকা পালন করলো প্রথম দিনে, তখন বোঝা যাবে যে আসলে তাদের মনে হয় এই বিষয়টা হবে না। কারণ সরকারের পক্ষ থেকে কিন্তু বলাই হয়েছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে সংসদে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, উত্থাপিত হবে, তারপর ফয়সালা আসবে। নিশ্চিত তার জন্য আমাদের কিছুদিন হয়তো অপেক্ষা করতেই হবে। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে, তবে আগামীতে আলোচনা চলতেই থাকবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই। যেহেতু সংসদ অধিবেশন শুরু হচ্ছে, নিশ্চয়ই আমরা সংসদের অনেক বিষয় নিয়ে সামনের দিনগুলোতে আপনাদের সাথে কথা বলবো। অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। থাকুন একাত্তরের সাথে।